A very warm welcome to our educational channel উদয়ন দ্য এডুকেশন হাব। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পুরাতন মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফ্যারাওদের অবদান। ফ্যারাও শাসিত যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থা, সেখানে ফ্যারাওদের যে ভূমিকা, তাদের প্রভাব, তাদের অবদান নিয়েই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এবং এই সংক্রান্ত নোটটি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির নিউ সিস্টেমে যারা হিস্ট্রি অনার্সে আছো তাদের সেমিস্টার 2তে যে মেজর পেপার সিসি পেপার, সেই সিসি 2 পেপারের অন্তর্ভুক্ত এটি একটি টপিক। তো এই বিষয় সংক্রান্ত বা এই আলোচনা সংক্রান্ত নোটসটি যদি পেতে চাও তো এই ভিডিওর একদম এন্ডে এই বিষয় সংক্রান্ত যে নোটসটি সেটি আমি দিয়ে দেব। তোমরা সেখান থেকে ভিডিওটি পজ করে সেটি লিখে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। তো ভিডিওটি শুরু করা যাক, চলো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফ্যারাওদের ভূমিকা কী ছিল। ফ্যারাও এই শব্দটার সঙ্গে তোমরা সকলেই সুপরিচিত। মিশরে বা বর্তমান ইজিপ্টে রাজাদের ফ্যারাও বলা হতো। তো সেই ফ্যারাওদের ভূমিকা ইতিহাসে কতখানি, মিশরীয় রাষ্ট্র ব্যবস্থার পুরনো আঙ্গিকে তাদের প্রভাব কতখানি, সেইটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। প্রাচীন মিশরীয় ইতিহাসে পুরাতন রাজ্য বা ওল্ড কিংডম হলো সাধারণভাবে সেই সময় যখন মিশরের জটিলতাময় সময় ছিল তথা নানা বিষয়ে কৃতিত্ব অর্জন করেছিল। অর্থাৎ তৃতীয় রাজবংশ 2686 BCE থেকে ষষ্ঠ রাজবংশ 2181 BCE পর্যন্ত বিস্তৃত। এটি পিরামিডের যুগ নামেও পরিচিত, কারণ এই সময়কাল চতুর্থ রাজবংশের মহান পিরামিড নির্মাতাদের রাজত্বকে অন্তর্ভুক্ত করে, যথা ফ্যারাও স্নেফেরু, ফ্যারাও খুফু, খাফরে এবং মেনকাওরে। পুরাতন রাজত্বের সময় মিশরের রাজকীয় রাজধানী মেমফিসে অবস্থিত ছিল এবং এই সময়ের উল্লেখযোগ্য ফ্যারাও জোসার রাজদরবার এখানে প্রতিষ্ঠিত করেছিলেন বা তার রাজদরবার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় রাজবংশের পূর্বে ও মধ্যবর্তী সময়ে প্রাচীন মিশরীয় রাজ্যগুলি নোমস নামে পরিচিত ছিল এবং এগুলি শুধুমাত্র ফ্যারাওদেরই শাসনাধীনে ছিল। এই সময়ে মিশরীয়রা ফ্যারাওকে দেবতা জ্ঞানে পূজা ও বিশ্বাস করত। ফ্যারাও সম্পর্কে এরূপও বিশ্বাস করা হতো যে তিনি মিশরের নীল নদের বার্ষিক বন্যা নিশ্চিত করতেন, যা শস্য উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। 1845 সালে জার্মান ইজিপ্টোলজিস্ট ব্যারন ভন বুনসেনের ধারণা ওল্ড কিংডম শব্দটি প্রাথমিকভাবে মিশরীয় ইতিহাসের 3টি স্বর্ণযুগের একটিকে সূচিত করে। মিশরের প্রারম্ভিক ও পুরাতন রাজবংশের সময়কালে প্রাথমিকভাবে স্থাপত্য কীর্তির বিবর্তনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সংক্রান্ত পার্থক্য দেখা যায়। ফ্যারাও জোসারের অবদান, পুরাতন রাজত্বের উত্থান, তৃতীয় রাজবংশ। ওল্ড কিংডমের প্রথম ফ্যারাও ছিলেন তৃতীয় রাজবংশের ফ্যারাও জোসার, 2691 থেকে 2625 BCE, যার আবির্ভাবকাল ও রাজত্বকাল। তিনি মেমফিসে তার রাজধানী স্থানান্তরিত করেন বা নেক্রোপলিস নির্মাণ করান। তিনি পাথর স্থাপত্যের একটি নতুন যুগের সূচনা করেছিলেন, যার প্রমাণ তার স্থপতি ইমহোটেপ দ্বারা নির্মিত সাক্কারাতে স্টেপ পিরামিড। তৃতীয় রাজবংশের রাজত্বকালে মূলত রাজকীয় সমাধি হিসেবে অসংখ্য পিরামিড নির্মাণের জন্য বিখ্যাত। এই সময়ে মিশরীয় ফ্যারাওদের হোরাসের অবতার বলে মনে করা হতো, যিনি মানব ও আধ্যাত্মিক জগতের মধ্যে সংযোগ স্থাপন করেন।
ফেরাও স্নেফেরু, খুফু প্রমুখের অবদান। চতুর্থ রাজবংশের উত্থান। পুরাতন রাজত্বের রাজকীয় শক্তি চতুর্থ রাজবংশের অধীনে শীর্ষে পৌঁছেছিল, যা স্নেফেরু 2613 থেকে 2589 BCE এর রাজত্বকালে শুরু হয়। ফেরাও স্নেফেরু পরবর্তী মহান পিরামিড নির্মাতা। তিনি 3টি পিরামিডের ভবন পরিচালনা করেছিলেন। প্রথমটি হল মেইডাম পিরামিড। এটি হলো সর্বপ্রথম পিরামিড যেখানে মাটির ওপর সমাধি কক্ষ ছিল। দ্বিতীয়টি ছিল বেন্ট পিরামিড এবং তৃতীয়টি লাল পিরামিড। তিনি সিনাই, নুবিয়া এবং লিবিয়াতে সামরিক বাহিনী পাঠান এবং লেবাননের সাথে দেবদারুর বাণিজ্য শুরু করেন। এরপর ফেরাও স্নেফেরু স্থলাভিষিক্ত হন তার পুত্র ফেরাও খুফু 2589 থেকে 2566 BCE। খুফু গিজার গ্রেট পিরামিড নির্মাণ করেছিলেন। ফেরাও খুফুর মৃত্যুর পর তাঁর পুত্ররা ডিজেডেফ্রে, খাফরে, সিজার গ্রেট স্ফিংস তৈরি করেছিলেন। সম্ভবত খুফুর স্মৃতিস্তম্ভ হিসাবে নির্মিত হয়েছিল। চতুর্থ রাজবংশের পরবর্তী রাজারা ছিলেন ফেরাও মেনকাউরা 2532 থেকে 2504 BCE, যিনি সম্ভবত গিজা, শেফস্কেফাপ ও জেডেফ এর সবচেয়ে ছোট পিরামিডটি তৈরি করেছিলেন। এবার ফেরাও ইউজারকাফ, সাহুরে প্রমুখের অবদান। পঞ্চম রাজবংশ, যেখানে ধর্মীয় পরিবর্তনও সাধিত হয়েছিল। ওল্ড কিংডমের পঞ্চম রাজবংশ ফেরাও ইউজারকাফ 2498 থেকে 2487 BCE দ্বারা শুরু হয়। এই রাজবংশের সময়ে সূর্যদেবতা রায়ের ধর্ম ও তাঁর জন্য নির্মিত মন্দিরগুলি গুরুত্ব পেতে শুরু করে। এই সময়ে পিরামিড নির্মাণের প্রচেষ্টা কিছুটা কম দেখা যায়। রাজকীয় সমাধিতে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা শুরু হয়, যা পিরামিড টেক্সট নামেও পরিচিত। এই সময় দেবতা ওসিরিসের উপাসনা ও বিশেষ গুরুত্ব পেতে থাকে। এই সময় মিশরীয়রা সমুদ্রপথে বাণিজ্যের জন্য জাহাজ তৈরি করতে শুরু করে। সমুদ্রপথে আবলুস, ধূপ, সোনা এবং তামার আমদানি রপ্তানিও শুরু হয়। এই সময়ের অন্যান্য উল্লেখযোগ্য ফেরাও হলেন ইউজারকাফের পুত্র সাহুরে, তারপর নেফেরিকারে কাকাই প্রমুখেরা। এবারে আলোচনা করব ফেরাও পেপি ও মেরেনার অবদান। ষষ্ঠ রাজবংশ, সর্বশেষ রাজবংশ। এই রাজবংশের সময়কালে রাজা ও কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হ্রাস পায় এবং নোমার্সদের ক্ষমতা বৃদ্ধি পায়। ষষ্ঠ রাজবংশে পেপি 1 ও মেরেনা 1 এর শাসনকালে উন্নতি লাভ করে। পেপি 2 এর রাজত্বকালে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দেয়, যা পরবর্তী ক্ষেত্রে গৃহযুদ্ধের দিকে পরিচালিত হয়। উপরন্তু নিম্ন নীল নদের প্লাবন দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়ায়। এইভাবে দুর্ভিক্ষ, সংঘাত এবং পতন কয়েক দশক ধরে পুরনো রাজত্বকে ঘিরে রাখে।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং যে নোটসটি বা যে আলোচনাটি করা হয়েছে সেটি তোমাদের পক্ষে হেল্পফুল হবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রেখো যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও, এবং কমেন্ট অবশ্যই করো তোমরা আর কোন কোন বিষয়ে জানতে চাও বা কোন বিষয়টি আরও ডিটেলসে জানতে চাও, কোন টপিকটা নিয়ে আরও একটি ভিডিও তোমাদের প্রয়োজন। তোমাদের যে কোনো ধরনের সমস্যা বা কোনো বিশেষ টপিক নিয়ে আলোচনা সংক্রান্ত কোনো রকম কথা তোমরা কমেন্টে আমাকে জানাও। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওয় সেই বিষয়গুলি আলোচনা করার বা সেই সংক্রান্ত নোটস দেওয়ার। ধন্যবাদ।